আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ আছি আপনাদের সাথে। আইনজীবীর সাথে আলাপনের আজকে ২৪তম পর্বে আমার সাথে অতিথি হিসেবে থাকছেন কক্সবাজার জেলা আইনজীবী সমিতির তরুণ মেধাবী প্রতিভাবান আইনজীবী অ্যাডভোকেট রবিউল আলম বাপ্পা। অ্যাডভোকেট রবিউল আলম বাপ্পা ২০১৮ সালে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে একজন নিয়মিত সদস্য হিসেবে তালিকাভুক্ত হন। আইনজীবীর সাথে আলাপন পর্বে আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আইনি মতামত নিয়ে থাকি। বিশেষ করে বিচার প্রার্থীদের পক্ষে যদি কোনো প্রশ্ন থাকে সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। দ্বিতীয়ত, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে আমরা কোনো অসুবিধার মধ্যে পড়ে যাচ্ছি কিনা সেই ব্যাপারে আমরা আলাপ করে থাকি। তৃতীয়ত, কক্সবাজার যেহেতু সারা বাংলাদেশের কাছে আলোচিত একটি জেলা, সুতরাং কক্সবাজার জেলা আইনজীবী সমিতিকে সারা বাংলাদেশের কাছে যতগুলো বার রয়েছে সেখানে সবচাইতে একটি আধুনিক এবং সমৃদ্ধ বার হিসেবে গড়ে তোলার জন্য কি কি খাতের পদক্ষেপ নেওয়া জরুরি সে বিষয়ে আমরা আলাপ করে থাকি। এবং সর্বশেষ আমরা কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলাপ আলোচনা করে থাকি। তার ধারাবাহিকতায় আজকে যিনি আমাদের অতিথি আছেন অ্যাডভোকেট রবিউল আলম বাপ্পা, তার কাছ থেকে আমরা সমসাময়িক বর্তমান বিভিন্ন ইস্যু নিয়ে আমরা আলোচনা করব। যেহেতু আজকে যিনি অতিথি তিনি আমারই বন্ধু অ্যাডভোকেট রবিউল আলম বাপ্পা, সুতরাং তাকে আমি তুমি বলেই সম্বোধন করব। যে প্রথমেই আমি তোমার কাছ থেকে জানতে চাইবো যে আমাদের দেশে বর্তমান যে পরিস্থিতি, গত কিছুদিন আগে 5ই আগস্ট তারিখে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি ঘটনা ঘটে গেছে। এদিন একটি সরকার একটি অভ্যুত্থানের মাধ্যমে একটি সরকারের সমাপ্ত হয়েছে এবং যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন। বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে। এরই পরিস্থিতিতে দেশের রাজনৈতিক যে অস্থিরতা ছিল, এই পরিস্থিতিতে আমরা যেহেতু আইন অঙ্গনের লোক, যারা আমরা আইন পেশায় নিয়োজিত আছি, আমাদের বিভিন্ন যারা বিচার প্রার্থী রয়েছে তাদের সাথে আমাদের বিভিন্ন আইনি ইস্যু নিয়ে তাদের সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা রয়েছে। তো দেশের এই যে ঘটনাটা ঘটে গেছে, এই পরিস্থিতিতে স্থবির হয়ে গিয়েছিল কিছুদিনের জন্য আইন ব্যবস্থা। বর্তমানে আদালত সমূহ খুলে দেওয়া হয়েছে, তারপরেও বিচার অঙ্গনে যে বিচার প্রার্থীদের সুবিচার নিশ্চিতে আমরা যে দৃঢ় সংকল্প, যে আমাদের কার্যক্রম সেটাও অনেকটা স্থবির হয়ে গিয়েছিল। তাদেরকে আমাদের বিভিন্ন বিষয়ে জবাবদিহিতা করতে হচ্ছে। তো আমার প্রশ্ন খুবই পরিষ্কার, সেটি হচ্ছে যে এই পরিস্থিতিতে বিচার প্রার্থীরা কি কি সমস্যার সম্মুখীন হয়েছে বা আমরা তাদেরকে কি কি সেবা দিতে আমরা ব্যর্থ হয়েছি, বা এটা ভবিষ্যতে কিভাবে এটাকে স্বাভাবিক হিসেবে আমরা পেতে পারি, এই বিষয়ে তোমার মতামত আমি জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধু অ্যাডভোকেট চৌধুরী ফাহাদ বিন ফিরোজ, তোমাকে অনেক ধন্যবাদ তোমার এই মূল্যবান অনুষ্ঠানে আমাকে অতিথি হিসাবে করার জন্য। আমি প্রথমে বলবো, এই যে ছাত্রদের যেটা গণ উদ্বোধন বলেন আর যেটা সরকার পতনের এক দফা বলেন, তারা সত্যিকার অর্থে কার্যকর, তারা সত্যিকার অর্থে সাকসেস। এই জন্য আমি তাদের আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ ও মোবারকবাদ জানাই। বিগত সময়ে যারা বিচার প্রার্থী ছিল, আদালত অঙ্গনে বলেন, সুপ্রিম কোর্টে বলেন বা যে কোনো জায়গায়, দলীয়করণ ছাড়া এই আদালত অঙ্গন, পুলিশ প্রশাসন থেকে স্টার্ট সব জায়গায় দলীয়করণ ছিল। প্রত্যেকটা জিনিসের এক একটা ফিডব্যাক থাকে, প্রত্যেকটা কাজের তার প্রতিক্রিয়া থাকে। এই যে স্টুডেন্টরা যে আন্দোলন করলো তা হচ্ছে তার একটা প্রতিক্রিয়া বলতে এই বিগত 15 বছর যাবত এই যে আমরা 2007 সালে যে জুডিশিয়ারি যে বিভক্ত হলো মাজদার হোসেন মামলার মাধ্যমে, আসলে কি প্রকৃতপক্ষে আমরা কি জুডিশিয়ারি কি পৃথক হয়েছে? আসলে না। যেখানে সরকারের চাপ আছে, প্রশাসন যেখানে সরকারের অধীনস্থ, যেখানে বিচার বিভাগ সরকারের অধীনস্থ, সেখানে সুবিচার বা ন্যায় বিচার আশা করা কাম্য নয়। বিগত সরকারের আমলে কেউ বলতে পারবে না যেগুলা রাজনৈতিক ইস্যু, সব কিছুতে
সরকারের দবাব ছিল। তারই পরিপ্রেক্ষিতে আমাদের যারা ইয়াং জেনারেশন, যারা ছাত্ররা একটা গণজোয়ার সৃষ্টি করে, তাই 15-20 দিনের মতো আন্দোলনের মাধ্যমে এই স্বৈরাচারী ফ্যাসিবাদী সরকারকে পতন করে। এই যে কিন্তু এর ফলে কিছুটা আমরা সাফার হয়েছি আদালত অঙ্গনে, তা বলবো না। প্রথমে আমি বলবো আমাদের যারা বিচার প্রার্থী আছে তারা ঠিক সময় আমরা তাদের সার্ভিস দিতে পারি না। ধরেন একটা কগনিজেবল অফেন্স যেগুলো আমলযোগ্য অপরাধ হয়, সেগুলা প্রথমে থানায় করতে হয়। থানায় যদি পুলিশ না থাকে তাহলে সেখানে এফআইআর ফাইল করা যাবে না। পুলিশ কেন নাই? আমার প্রথম আসলে পুলিশ কেন নাই? ওই যে বললাম, প্রত্যেকটা কাজে তার ফিডব্যাক দিতে হয়। পুলিশকে সরকার ইউজ করছিল বিদায় পুলিশও ওই কর্মেরও যে দুষ্কর্মের ভাগিদার। আবার সব পুলিশ না, কিছু কিছু পুলিশ। আর আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, পুলিশ বলেন যারা বাহিনীতে আছেন, তাদের যারা উপরের লেভেলে যারা আছে তাদের কমান্ড মানতে হয়। এখানে আমি এসআই ওসি এদের কথা বলবো না, তাদের উপরে লেভেল আছে, তাদের দ্বারা এরাই প্রভাবিত হয়েছে। তার ধরুন যারা কনস্টেবল পর্যায়ে বা যারা এসআই ওসি এএসআই যারা আছেন, তারা সবাই এখন স্টুডেন্ট বলেন, সাধারণ জনগণ বলেন, একটা কঠিন পরিস্থিতিতে তারা বর্তমান সময় কাটাচ্ছেন। এখন তাদের নিরাপত্তা দেওয়ার জ্ঞানী কেউ নাই। ওই যে বললাম স্বৈরাচার ফ্যাসিবাদ, ওই ফ্যাসিবাদের ফল, আর কিছু না। এখন যেহেতু আমাদের স্টুডেন্টরা, এখন অনেকে বলতেছে দেশ স্বাধীন হয়েছে, আমি তাকে স্বাধীনতা বলবো না, বলবো যে কি একটা যুগের অবসান। স্বাধীন 1971 সাল হয়েছে, আমি এটাকে স্বাধীনতা বলবো না। স্বাধীন আমরা কখন বলবো? যখন আমরা এখান থেকে ফিডব্যাক পাবো। তো এখন আমার বন্ধু যে কথাটা বলেছে যে সরকার সময়ে সময়ে জুডিশিয়ারি স্বাধীন হওয়ার পরেও সেখানে হস্তক্ষেপ করে থাকে। আবার পুলিশি যারা আমাদের দেশের যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ রয়েছে, সেখানেও সরকারের একটা প্রভাব থাকে, এমনটাই তিনি অভিযোগের কথা বললেন। এখন কথা হচ্ছে যে আমাদের যে বিচার ব্যবস্থা, জুডিশিয়ারি যে স্বাধীন, এখানে একটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে আমাদের বেশিরভাগ মামলা সাধারণ মানুষের মামলা, যেখানে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকারই কথা। সুতরাং ওই ধরনের মামলাগুলোতে অবশ্যই আমাদের যারা বিচারক মহোদয়রা রয়েছেন তারা সুবিচার করে থাকেন। তবে সময়ে সময়ে যেগুলো রাজনৈতিক মামলা রয়েছে, সেগুলো হয়তোবা সরকারের কথা মতো বা তাদের ডিরেকশন মতো হয়তোবা কাজ অনেকটা করতে অনেক সময় পরিস্থিতির কারণে অনেকেই বাধ্য হয়ে যান। তো সেই ক্ষেত্রে পুলিশেরও এরকম ঘটনা হয়েছে, এবং পুলিশ যে কারণে আমাদের যারা সাধারণ মানুষ, তারা অনেক সময়ে সময়ে পুলিশের উপর আস্থাহীনতায় ভুগেছেন। এখন বর্তমানে যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে এই বিষয়গুলো যেহেতু সামনে চলে এসেছে, তাহলে আমরা আশা করতে পারি যে ভবিষ্যতে একটি সুন্দর আইন ব্যবস্থা, একটি সুন্দর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে, তারা কোনো রাজনৈতিক মানুষের কথা শুনে কাজ করবে না, তারা নিজেরা স্বাধীনভাবে মানুষের কল্যাণে কাজ করবে, সেই স্বপ্ন আমরা দেখতেই পারি। দ্বিতীয়ত, যেহেতু আমরা আইনাঙ্গনের লোক, আমরা এখানে আলোচনা করে থাকি মূলত যে বর্তমান সমসাময়িক ইস্যু নিয়ে, আমি আগেই বলেছি আলোচনা করে থাকি। সেই সাথে আইনের বিচার প্রার্থী যারা রয়েছে তারা কি কি সমস্যার সম্মুখীন হয় সেই বিষয়ে আমরা আলাপ করে থাকি। এরই ধারাবাহিকতায় যে দ্বিতীয় প্রশ্নটি করতে চাচ্ছি, যেহেতু আমার বন্ধু বলেছে যে বর্তমানে থানায় বিভিন্ন থানার কার্যক্রম স্থগিত হয়ে গিয়েছিল কিছুদিনের জন্য, বর্তমানে আবার সেটি চালু হচ্ছে। তবে এই স্থবির হওয়ার কারণে এই সময়কালীন যে ঘটনাগুলো ঘটেছে, বিচার প্রার্থীরা তখন কোনো সংকটে পড়েছিল কিনা, এটার কিভাবে আমরা কাটিয়ে উঠতে পারি এই বিষয়টা? এই অবস্থায়
আমি তো মনে করি আমরা যেহেতু আদালত অঙ্গনের লোক, আইনের লোক, অবশ্যই আমি বলবো বিচারপ্রার্থী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। কেননা অনেক সময় আমরা যখন একটা থানায় যখন মামলা করা হয়, একসাথে 7-8 জন আসামি করা হয়, ওইখানে অনেক আসামি আছে যারা বেলেবল সেকশনের অপরাধ করে থাকে, অর্থাৎ আমলযোগ্য ধারা না, নন কগনিজেবল অফেন্সের। যখন তাদের পুলিশ কর্তৃক দিত হয়, একদিন পর তাদের এখানে 24 ঘন্টার মধ্যে থানা থেকে এখানে চালান দেওয়া হয়, চালান দেওয়ার পর কাস্টডিতে যায়। এখান থেকে অনেক সময় জামিন দেয় না। আপনার আমলযোগ্য অপরাধ হলেও এখান থেকে অনেক সময় ম্যাজিস্ট্রেটরা জামিন দেয় না। তখন যখন জেলে যে কাস্টডিতে যখন দেওয়া হয় আসামিকে, তখন কয়েকদিন পর যখন জামিন চাওয়া হয়, আর জামিন চাওয়ার জন্য তো আমাদের এটা ওই যে সালানটা মূলত দেওয়া হয় জিয়ারু সেকশনে। হ্যাঁ, ওই জিয়ারু সেকশন যদি আমরা যদি পুলিশ বাহিনীকে না পাই, তাহলে আমাদের এখানে বেল করা তো কোয়েশ্চেনই আসে না। কারণ এই যে মামলাগুলো চার্জশিট হওয়ার আগে, সব মামলাগুলো থাকে কি জিয়ারু সেকশনে। চার্জশিট হওয়ার আগে অথবা যদি যে মামলাগুলা আসামি পলাতক থাকে, চার্জশিট আসছে পিএনডার জন্য থাকে, অতটুকু পর্যন্ত জিয়ারু সেকশনে মামলাগুলো থাকে। এই যে আমাদের ফৌজদারি মামলাগুলা যখন সালান দিয়ে দেওয়া হয়, সালান দেওয়ার মধ্যে কিন্তু এখানে কিন্তু আমাদের কিন্তু কাস্টডি দেওয়ার মধ্যে এখানে যথাযথ পুলিশ নাই, আছে নাই, পুলিশ ছিল না ওই সময়, স্টিল নাই, এখনো নাই, খুব একটা হয়নি, এখনো চালু হয়নি সঠিকভাবে। তাহলে অ্যারেস্ট হওয়ার পর কি বেলেবল সেকশন নিয়ে কি ওই লোকটা কি হাজতে যাবে বা ও কি কাস্টডিতে থাকবে? যতক্ষণ পর্যন্ত আমরা বিচারপ্রার্থীর বিচার শেষ করতে না পারি, ততক্ষণ পর্যন্ত আমরা আসামি বলতে পারি না, যতক্ষণ পর্যন্ত বার্ডেন অফ প্রুফ না হয়। একটা মামলায় যতগুলো আসামি করা হয়, সবাই কোনো আসামি না, ওখানে অনেক নিরপরাধ লোক থাকে। ওই লোকগুলা যদি একদিনের জন্য যদি 10 মিনিটের জন্য হাজতে যায়, তাহলে এটা খুব দুর্ভাগ্যজনক। এই ধরনের লোকগুলাকে যদি আমরা যদি বেল করাতে না পারি, যদি ঠিক টাইমে যদি আমরা যদি এখানে যদি ম্যাজিস্ট্রেট যারা থাকেন তারা নিজেরাও নিরাপত্তাহীনতায় ভোগে, তারাও ঠিক মতো কেউ কুট করে না, নিজের তাগিদে কুট করতেছে। যেখানে আমাদের পুলিশ বাহিনী বা পুলিশ ভাইয়েরা নাই, সেখানে এখানে আদালতের বিচারপ্রার্থী সবচেয়ে বেশি সম্মুখীন, তারা রাইট টাইমে রাইট বিচার পায় না। যেটা বলেছে অ্যাডভোকেট রবিউল আলম বাপ্পা, তার কথার সাথে আমি সম্পূর্ণ একমত। থানার কার্যক্রম পরিপূর্ণভাবে চালু না হওয়ার কারণে যে আমাদের বিচার ব্যবস্থা রয়েছে, সেটার কার্যক্রম কিছুটা স্থবির হয়ে রয়েছে, যে কারণে অনেকগুলো মামলা দায়ের হয়েছে যেখানে অনেক নিরপরাধ আসামি কাঠগড়ায় দাঁড়ানো, তাদের জামিনের ব্যাপারে আমরা এই কারণে এগোতে পারছিলাম না, যে কারণে পুলিশ ছিল না। এবং পুলিশ আসলে যে জনগণের বন্ধু, সেটা আমরা এখন আমাদের দেশের মানুষ, এখনো আমার 3 জন, হ্যাঁ এখনো আমার 3 জন আসামি সম্ভবত 4 তারিখে ফরওয়ার্ডিং করেছে, আমি এখনো জামিন নিতে পারিনি। হ্যাঁ, দেখা যাচ্ছে সেই আসামি আমি এখনো জামিন নিতে পারিনি। বেলেবল সেকশনের মামলা, একটা সদর থানার মামলা, বেলেবল সেকশনের মামলা, আমি এখনো জামিন নিতে পারিনি। কারণ আমাদের জিয়াদ অফিস ফুল অফ কোনো পুলিশ নাই, জিয়াল সেকশন তদবির করার অবস্থা নাই। যেখানে জিয়াল সেকশন তদবির করার অবস্থা থাকবে, সেখানে ম্যাজিস্ট্রেট সাহেবের সামনে তো ফাইল যাওয়ার প্রশ্নই আসে না। আর বিশেষ করে যারা ছাত্র আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল, নির্বাহী আদেশে তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে নির্বাহী আদেশে তাদের মামলাগুলো প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত হয়, এবং সেই সাথে যারা হাজতে রয়েছে তাদের জামিনের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার কারণেই নির্বাহী আদেশে তারা জামিনে মুক্তি পায়। শুধুমাত্র আন্দোলনকারী যারা রয়েছে তারা এই সুবিধাটা পেয়েছে, কিন্তু সাধারণ যে মানুষের মামলাগুলো রয়েছে, অর্থাৎ আমাদের বিভিন্ন থানায় বা কোর্টে যে মামলা হয়েছে, সেখানে যারা আসামি রয়েছে, বিভিন্ন
ওয়ারেন্ট মূলে যারা গ্রেপ্তার হয়েছে, জিআরও অফিস না কার্যক্রম পরিপূর্ণভাবে চালু না হওয়ার কারণে তাদের জামিনের বিষয়টা আমরা এগোতে পারছি না, যেটা আমার বন্ধু বলেছে, এই কথার সাথে আমি সম্পূর্ণ একমত। এবং আমরা আশাবাদী যে অচিরেই থানার কার্যক্রম পরিপূর্ণভাবে দ্রুত যদি শুরু হয়, তাহলে হয়তোবা ন্যায় বিচারের পথ অনেক সুগম হবে। যে প্রশ্নটি করবো, যে আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে হাইকোর্টেরও বর্তমানে আমরা জানি আমাদের মাননীয় প্রধান বিচারপতি শপথ নিয়েছেন, এবং যিনি সাবেক বিচারপতি, তিনি গতকালই পদত্যাগ করেছেন, এবং এর মধ্যেই পরিপূর্ণভাবে চালু হয়নি হাইকোর্টের কার্যক্রম বলতে গেলে, এখনো সেটা অনেকটা মানে ধীর গতিতে চলছে। আমরা যারা নিম্ন আদালতে যারা আইনজীবী হিসেবে প্র্যাকটিস করছি, আমাদের কাছে অনেক বিচার প্রার্থীরা আসি জামিনের ব্যাপারে। আমরা ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চেয়েছি, পরবর্তীতে জামিন নামঞ্জুর হওয়ার কারণে জেলা ও দায়রা জজ আদালতে আমরা জামিন চেয়েছি, সেখানেও নামঞ্জুর হওয়ার কারণে আমরা মহামান্য হাইকোর্টে জামিনের জন্য সেই নথিগুলো, অর্থাৎ সেই সার্টিফাইড কপি আমরা পাঠিয়েছি আমাদের যারা হাইকোর্টে আইনজীবী রয়েছেন তাদের মাধ্যমে জামিন চাওয়ার জন্য। তো ওনারাও জামিনের দরখাস্ত দায়ের করেছেন, বা অনেকে করতে পারেনি, কারণ হাইকোর্টেরও এখনো ধীর গতিতে চলছে। তো এই সংকটে আমাদের যারা বিচার প্রার্থী রয়েছে তাদেরকেও আমাদের অনেক জবাবদিহিতা করতে হচ্ছে, কি কারণে জামিনের বিষয়টা নিষ্পত্তি হচ্ছে না, কেন এখনো জামিনের বিষয়টা সুরাহা হচ্ছে না। তো সাধারণ বিচার প্রার্থীদের এই বিষয়টা ধৈর্য ধারণ করে হয়তো অপেক্ষা করতে হতে পারে আরো কয়েকদিন। এই বিষয়ে তোমার অভিমত কি, যে এই বিষয়টা সমাধান কিভাবে করা যেতে পারে, বা এটা কতদিনের মধ্যে আমরা এই সংকট কাটিয়ে উঠতে আমাদের যারা বিচার প্রার্থী রয়েছে তাদেরকে আমরা সুবিধা নিশ্চিত করতে পারবো? আমি ধন্যবাদ। আমি হাইকোর্টের বিষয়ে বলবো। প্রথমে আমাদের অ্যাটর্নি জেনারেল পদত্যাগ করার পর বর্তমান যিনি অ্যাটর্নি জেনারেল আসছেন, সে আসার পর তিনি আশ্বস্ত করছেন কি হাইকোর্টে আর বিচার প্রার্থীরা বেইল বলেন, যেগুলো আমাদের 561 বা রিভিশন যেগুলো আছে, সে আমরা নিয়ে বিচার পাবো, আশ্বস্ত করছে। পরবর্তীতে গত পরশু আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করার পর বর্তমান যিনি শপথ নিয়েছেন, সে আসার পর থেকে আজকে থেকে আমি যতটুকু জানি মহামান্য হাইকোর্টের কাজ পুরোদমে চলতেছে, আমি যতটুকু জানি ওইটা আপাতত মীমাংসিত। এখন সবচেয়ে কষ্ট পাচ্ছে আমরা যারা লোয়ার কোর্টে প্র্যাকটিস করি, যতক্ষণ না পর্যন্ত আমাদের থানার কার্যক্রম পুরোদমে চলবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বিচার আশা করতে পারবো না। কারণ নিরাপত্তা অনেক বড় একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। স্টুডেন্টরা রাস্তা পাহারা দিচ্ছে, আদালত পাহারা দিচ্ছে, এগুলা দিয়ে ভাই দেশ চলে না। আমি এটার সাথে একমত না। যার কাজ তাকেই করতে দিতে হবে। হ্যাঁ, আমাদের পুলিশ বাহিনীকেও একটু সংশোধন হতে হবে। জনগণের সাথে জনতা সুলভ আচরণ করতে হবে, তাদের কোড অ্যান্ড কন্ডাক্ট মেনে তাদের কাজ করতে হবে। তারপর পুলিশের প্রতি মানুষের আস্থা আপনি ফিরে আসবে। আর আদালত অঙ্গনে পুলিশ ছাড়া আদালত অঙ্গন কল্পনা করা যায় না, কারণ এখানে নিরাপত্তার একটা ইস্যু থাকে। এই জন্য আইনজীবীরা যতটা কষ্ট পাচ্ছে তার চেয়ে বেশি কষ্ট পাচ্ছে বিচার প্রার্থীরা। আশা করি এই সংকট অতি দ্রুত সময়ের মধ্যে এই সংকট কাটিয়ে উঠতে সক্ষম হব বলে আমি আশাবাদ। সর্বশেষ আমি একটি যে বিষয়টা বলবো, যে সমসাময়িক ইস্যু নিয়ে যে প্রশ্নটি, সেটি হচ্ছে যেহেতু পরিস্থিতিতে সরকার পরিবর্তন হয়ে বর্তমানে একটি অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, যেখানে যারা ছাত্র সমাজ যারা আন্দোলন করেছিল বা তাদেরও একটা প্রত্যাশা রয়েছে
যে সবকিছুর একটা সংস্কার হবে, তো অন্তর্বর্তীকালীন সরকারের মানুষের যে চাওয়া সেটা পরিপূর্ণ করে তোলা একটি অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে কতটুকু সম্ভব, বা তাদের কাছে একজন দেশের একজন নাগরিক হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে বা একজন আইনজীবী হিসেবে অবশ্যই আপনার নিজস্ব একটি দৃষ্টিভঙ্গি রয়েছে। তো এই অন্তর্বর্তীকালীন যে সরকারটি রয়েছে তাদের কাছে তোমার চাওয়াটা কি, তোমার তুমি কতটা তোমার প্রত্যাশা রয়েছে তাদের কাছে, যে তারা কি কি দায়িত্ব পালন করতে পারবে, বা কি কি কতটুকু আমাদের যে চাওয়া এটা কতদিনের মধ্যে পূরণ করতে তাদের কতদিন সময় লাগতে পারে, যৌক্তিক এটার একটা অভিমত আমি তোমার কাছ থেকে আশা করছি। আমি তো মনে করি, ধন্যবাদ তোমাকে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার জনগণ যতটুকু আশা করে ততটুকু আশা বাস্তবায়ন করতে পারবে না। ফর এক্সাম্পল, আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি একজন মানুষ, উনি এলিয়েন না, উনি একজন মানুষ। উনি যদি সম্ভবত 27টি মন্ত্রণালয়ের এককভাবে দায়িত্ব নিয়েছেন। উনি একজন যদি মানুষ হয়ে থাকেন তাহলে 27টি পদে একসাথে দায়িত্ব নিয়ে 27টা মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে এতগুলো ইস্যু একা সলভ করতে পারবে না। আর আমি আগে বলবো, যে 17 জন উপদেষ্টা সমন্বয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, তাদের উদ্দেশ্য যতটুকু দেখেছি ভালো, মহৎ। আমি মনে করি তারা তেমন সফল হবে না। তাই যত দ্রুত সম্ভব জনগণের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে as soon as নির্বাচন দেওয়াই আমি মুখ্য মনে করি। ধন্যবাদ অ্যাডভোকেট রবিউল আলম আপা, আইনজীবীর সাথে আলোচনে অতিথি হয়ে আসার জন্য। এবং আজকে সেই যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছে, বিচার প্রার্থীরা যে সাময়িক যে দুর্ভোগের শিকার হয়েছে এবং সেই সংকট কাটিয়ে ওঠার জন্য সে যে সাজেশনগুলো দিয়েছে, অবশ্যই এই 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 ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে অবশ্যই আমাদের যারা বিচার প্রার্থী রয়েছে তারা সংকট কাটিয়ে উঠে অবশ্যই তারা ন্যায় বিচার তারা নিশ্চিত করতে পারবে, এবং তাদেরকে আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো। এবং সর্বশেষ তাকে যে প্রশ্ন করেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে তার যে প্রত্যাশা সেটাও অত্যন্ত যৌক্তিক, এবং তার কথার সাথে আমিও একমত। যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার একটি সীমাবদ্ধ সময়ের জন্য এসেছে এবং প্রত্যাশা তাদের কাছে মানুষের অনেক, সেই প্রত্যাশা কতটুকু তারা পূরণ করতে পারবে, এই চ্যালেঞ্জ তারা কতটুকু পূরণ করতে পারবে সেটা অবশ্যই দেখার বিষয়। তবে তারা সাধারণ মানুষের যে প্রত্যাশা সেটা হচ্ছে সাংবিধানিক যে পরিবর্তন সেগুলো নিয়ে। এই সাংবিধানিক পরিবর্তনগুলো কেবলমাত্র একটি নির্বাচিত গণতান্ত্রিক একটি দল ক্ষমতায় গিয়ে সেই পরিবর্তনগুলো সাংবিধানিকভাবে তারা কেবল পরিবর্তন করতে পারে। যে কারণে অবশ্যই সবচেয়ে যে প্রধান জনগণের যে প্রত্যাশাগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে প্রধান যে প্রত্যাশা সেটি হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকারের কাছে বৈধভাবে ক্ষমতা হস্তান্তর করা, সেটা যত দ্রুত সম্ভব আমি মনে করি সেটা আমাদের দেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে। এবং আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকায় আমি আমার বন্ধু অ্যাডভোকেট রবিউল আলম বাপ্পাকে আমার পক্ষ থেকে একটি ছোট্ট উপহার, এবং আগামীতে আমরা আইনজীবীর সাথে আলাপন পর্বে কক্সবাজার জেলা আইনজীবী সমিতিতে যারা সদস্য রয়েছেন তাদের কাছ থেকে বিভিন্ন বিষয়ে আমরা মতামত নিয়ে থাকবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।